পলাতক শেখ হাসিনার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সাথে ওসমান হাদির হত্যাকারীদেরকেও ফেরত চেয়েছে বাংলাদেশ। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাতের পর একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া ভারতে বসে হাসিনার বক্তব্যের মতো আর কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়েও প্রত্যাশা জানিয়েছে বাংলাদেশ। আর দীনেশ ত্রিবেদী জানিয়েছেন এমন কোনো ইস্যু নেই যা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব নয়। নাদিয়া শারমিনের রিপোর্ট। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন ত্রিবেদী। পরে সাংবাদিকদের তিনি বলেন, দুই দেশের সম্পর্ক আরও ভালো করার সুযোগ রয়েছে। ইস্যুসটা শর্ট আউট করতেই হবে দুই দিক থেকে। আর আই এম ভেরি কনফিডেন্ট ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। এদিকে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক নিয়ে নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি জানান, বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া বেগবান করতে ভারতকে আহ্বান জানিয়েছে ঢাকা। শরীফ ওসমান হাদি হত্যা মামলায় সন্দেহভাজনদেরও দ্রুত বাংলাদেশে ফেরত চাওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা ভারত যে সমস্ত কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। এদিকে আগের দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের বৈঠকে ৫ আগস্টের ঘটনা এবং শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। ৫ তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। তিনি জানান, ভারতে বসে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর কোনো স্তম্ভকে দুর্বল করার মতো এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে সেই প্রত্যাশা জানিয়েছে ঢাকা। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে তাতে আমি কিছুটা হলেও আশ্বস্ত যে এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। এদিকে ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিক্স শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কিনা জানতে চান সাংবাদিকরা। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিএমস্টেক। এর আগে ভারতীয় প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটা চিঠি লিখেছিলেন। আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিই নাই। আলোচনায় এসেছে সীমান্ত হত্যার বিষয়টিও। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির উপর গুরুত্ব দিয়েছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। নাদিয়া শারমিন, একাত্তর, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা জরুরি। সমতার ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, কূটনৈতিক উপায়ে সব সমস্যারই সমাধান সম্ভব। We are looking forward. আমাদের ইনভিটেশন তো আগে থেকে আছে। সো লাস্ট টাইম অলসো আই মেনশন যে পিপল অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ লুকিং ফরওয়ার্ড অ্যান্ড উই আর পজিটিভ দ্যাট দুটো লিডার সাথে বসলে আলোচনা হলে ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে। ইস্যু না থাকলে এটা ডেমোক্রেসি না। ঠিক আছে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে, কিন্তু মানুষের ইস্যু একটাই যে ভালো সম্পর্ক। আর ভালো সম্পর্ক হলে ইট বি উইন উইন সিচুয়েশন। আর এইটা আমাদের যা হিস্টোরিক্যাল আছে ওইটা তো আপনি বদলাতে পারবেন না। আমাদের নেবারহুড তো বদলাতে পারবে না, হিস্ট্রি বদলাতে। আমি সবসময় বলি যে উই ডোন্ট অনলি শেয়ার দ্য বর্ডার, উই শেয়ার ড্রিমস। আমরা তো স্বপ্ন শেয়ার করি, তাই তো। আর আমার মনে হচ্ছে আগামী দিন ভালোই হবে।
এসডিজি ভিলেজ কার্যক্রমের অংশ হিসেবে দেশের 3টি গ্রামকে বাছাই করা হয়েছে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে দেশের অন্য গ্রামেরও এই মডেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 1.5 যুগেরও বেশি সময়ে ফ্যাসিবাদ শাসনে দেশ যে পরিমাণ ঋণ ও আমদানি নির্ভর হয়েছে তা পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার। সেই লক্ষ্যে দেশের সব মাধ্যমেরই সহযোগিতা চান সরকার প্রধান। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। Republic of Bangladesh. জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় এই সম্মেলনের আয়োজন করা হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম 3টির সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি, খুলনার দাকব উপজেলার পানখালী এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর নামে 3টি গ্রামকে এসডিজি পাইলট মডেলে যুক্ত করেন প্রধানমন্ত্রী। রাঙামাটি জেলার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, 1.5 যুগের বেশি সময়ের শাসনে দেশ যে পরিমাণ ঋণ ও আমদানি নির্ভর হয়েছে তা পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। তিনি বলেন, যে 3টি গ্রামকে এসডিজি পাইলট প্রকল্পে যুক্ত করা হয়েছে তার সফলতার ভিত্তিতে পর্যায়ক্রমে সব গ্রামকেই এই প্রকল্পের আওতায় আনা হবে। 3টি গ্রামকে এসডিজি স্থায়ীকরণের একটি পাইলট মডেল হিসেবে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই উদ্যোগের সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে সারা দেশের অন্যান্য গ্রামেও এই মডেল সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে সরকারের। তার আশা, এই প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিক স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে তুলে ধরার দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। এজন্য গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। শেখ হাসিনার পথে যারা হাঁটবেন তাদেরকে এই দেশ ছেড়ে পালাতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সোমবার গাইবান্ধায় বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় জামাত আমির আরো বলেন, দেশে লুটপাট ও খুনের ঘটনা বেড়েছে। এই অবস্থা চলতে থাকলে 24-এর মতো আবারও সবাইকে রাস্তায় নামতে হবে। এর আগে শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামাত কর্মী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে তাদের কবর জিয়ারত করেন। জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসেবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন। আপা যাওয়ার আগে বলতে, আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কি হয়েছে এখন? পালাইছে। 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার কমে দাঁড়িয়েছে 62.25%, যা প্রায় 2 দশকের মধ্যে সর্বনিম্ন। কমেছে জিপিএ 5-এর সংখ্যাও। ফল বিপর্যয় ঘটেছে মাদ্রাসা ও কারিগরি বোর্ডে। এবার 312টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের কারণেই এমন ফলাফল বলে জানান শিক্ষামন্ত্রী। বলেন, চাইলেই ফল চ্যালেঞ্জ করতে পারেন শিক্ষার্থীরা। শারমিন নীরার রিপোর্ট। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধাক্কা লেগেছে। পাশের হার নেমে এসেছে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। 2007 সালে গড় পাশের হার ছিল 57.37%। সেই সাথে ফল প্রকাশিত হলো প্রায় 80 দিন পর। এবার 18,29,000 শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় 7 লাখ। কমেছে জিপিএ 5ও। গত বছর 1,39,000 শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছিল। এবার তা 1,16,000-এ নেমেছে। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা।
সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা, গড় পাশের হার ৭১.৬৩%। ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে খারাপ ৫৭.৩৯%। তবে ১১ বোর্ড মিলিয়ে মাদ্রাসা ও কারিগরিতে পাশের হার যথাক্রমে ৫৫ ও ৫৮%। এবার সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে মানবিক বিভাগে। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। ১৮,২৯,৪৮৫ জন শিক্ষার্থী সেজে উত্তীর্ণ হয়েছে ১১,৩৮,৮৭৭ জন। পাশের হার হয়েছে 62.25। আওয়ামী লীগের ১৬ বছরে এসএসসিতে গড় পাশের হার ছিল ৮৩% বেশি। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটে নাই এবং খুব সুন্দর পরীক্ষা হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাশ ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতার নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা। আন্তঃশিক্ষা বোর্ড জানায় এবার একাদশে মোট ২৫ লাখ আসন রয়েছে। উত্তীর্ণরা সবাই ভর্তির সুযোগ পাবে। আসন প্রায় ২৫ লক্ষ। সেখান থেকে গত বছর পূরণ হয়েছিল 58.7%, আর শূন্য ছিল 41.3%। এবছর পাশের হার আরেকটু কমেছে, সেক্ষেত্রে আসন সংখ্যা আরেকটু বেশি শূন্য। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। শারমিন মীরা, ৭১, ঢাকা। এবার এসএসসির সার্বিক ফলাফলে কিছুটা হতাশার চিত্র থাকলেও ভালো ফলের আনন্দে উচ্ছ্বসিত রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। পাশের হার কমার পেছনে প্রস্তুতির ঘাটতি, মৌলিক বিষয়ের দুর্বলতা ও বিষয়ভিত্তিক অনুশীলনের অভাবকে দায়ী করছেন শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। স্কুল জীবনের গণ্ডি পেরিয়ে এবারই প্রথম বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা, তাই আনন্দটাও যেন একটু বেশি। মোবাইলের ছোট পর্দায় ফল দেখেই কারো মুখে হাসি, কেউ ছুটে গিয়ে জড়িয়ে ধরেন মা বাবাকে, কেউ বন্ধুদের সঙ্গে ভাগ করে নেন সাফল্যের আনন্দ। আবার প্রত্যাশার সঙ্গে ফল না মেলায় কারো চোখে মুখে বিষণ্ণতাও। আমার প্রত্যাশার থেকে আরো বেশি আসছে। ভয়ও ছিল ভিতরে, জিপি 5 মিস হয়ে যাবে নাকি আবার। এখন যা হয়েছে হয়ে গেল, সামনে আরো বেটার করব। অনেক কষ্টের পরে ফল পেয়েছি। হায়ার ম্যাথে প্লাস হচ্ছে 90 হায়ার হচ্ছে। খারাপ তো লাগবে, সবাই আসলে এ প্লাসের আশাটাই করে। ভিতরে তো অনেক আনন্দ, কিন্তু প্রকাশ করতে পারতেছি না আর কি। আমি অনেক খুশি অ্যাকচুয়ালি যে আমি আমার গোলটা অ্যাচিভ করতে পেরেছি। মা রেজাল্ট শোনার পর কান্না করে দিচ্ছে, মানে আমিও এক্সপেক্ট করি না এত ভালো করবে। জিপি 5 পাওয়ার পরে মানে অনুভূতিটা খুবই ডিফারেন্ট ছিল। রাতের বেলা খুব কান্নাকাটি করছিলাম যে কি হবে। সন্তানের জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষা, ভালো ফলে খুশি তাই অভিভাবকরাও। যখন মুক্তিযুদ্ধ হিসাবে আমি দেশটা স্বাধীন করেছিলাম, ওই আনন্দটার সাথে আমি এটা সম্পৃক্ত করতে চাচ্ছি। অবশ্যই আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছা করতেছে। এখন শুধু আনন্দে আত্মহারা, আর কিছু মাথায় আসতেছে না। কোশ্চেনে ভুল ছিল, রেজাল্ট পিছাচ্ছিল, সব মিলিয়ে অনেক টেনশন করেছে। তবে আনন্দের এই ছবির আড়ালে আছে ফলাফলের অন্য চিত্র। 1 বছরের ব্যবধানে এবার পাশের হার কমেছে ৬.২০% পয়েন্ট। বিশেষ করে ইংরেজি ও গণিতে অকৃতকার্যের হার এবার তুলনামূলক বেশি। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ৩০,৪০২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর মধ্যে শতভাগ পাশ করেছে ৬৬৯টি প্রতিষ্ঠান। বিপরীতে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি ৩১২টি প্রতিষ্ঠানে। গতবারের তুলনায় শূন্য পাশের প্রতিষ্ঠান বেড়েছে ১৭৮টি। প্রস্তুতির জন্য কম সময় পাওয়া, মৌলিক বিষয়ে দুর্বলতা এবং বিষয়ভিত্তিক অনুশীলনের ঘাটতিও ফলাফলে প্রভাব ফেলেছে, এমনটাই বলছেন শিক্ষকরা। তবে কারো মতে পাশের হার কমলেও এবার ফলাফল তুলনামূলকভাবে বেশি বাস্তবসম্মত। 2 বছরের বা 2.5 বছরের মতো যে সময়টা পায় সেটা তারা 1 বছরে, যদিও কিছুটা সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে, কিন্তু তারপরেও তাদের সময়টা কম হয়ে গেছে। পাশের হার কম হওয়ার একটা কারণ আছে, আমাদের ইংরেজি এবং আমাদের ম্যাথের ঝামেলা ছিল। বর্তমান ব্যাচটা একটা দুর্যোগের মধ্য দিয়ে গেছে,
24-এর আন্দোলন তারা ফেস করেছে। গত কয়েক বছরের ফলাফলেও দেখা যাচ্ছে পাশের হারে ধারাবাহিক নিম্নমুখী প্রবণতা। 2021 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল 93.58%। 6 বছর পর 2026 সালে তা নেমে এসেছে 62.25%। অর্থাৎ 6 বছরের ব্যবধানে কমেছে 31.33%। প্রথম বোর্ড পরীক্ষা, তাই উচ্ছ্বাসটা অনেকটাই বেশি। ফল হাতে শিক্ষার্থীদের সামনে এখন উচ্চশিক্ষার নতুন পথ। তবে কারো চোখে এখন স্বস্তির প্রত্যাশা, আবার কারো মুখে হতাশার গ্লানি। তবে সব ছাপিয়ে শিক্ষার্থীরা সামনের জীবনের জন্য কতটা প্রস্তুত সেটি এখন দেখার বিষয়। জুলিয়া তানহা, 71, ঢাকা। অর্থনীতির গতিপথ বদলে দিতে 11,500 কোটি টাকায় তৈরি হয় দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোপথ কর্ণফুলী টানেল। কিন্তু কাঙ্ক্ষিত আয় না হওয়ায় যেখানে প্রতিনিয়তই গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি লোকসান। এছাড়া হাজার কোটি টাকার লোপাটের ভারী হয়েছে রাষ্ট্রের বোঝা। বিশেষজ্ঞদের মতে অনিয়ম ও ব্যবস্থাপনা থেকে বের হতে না পারলে সুফল মিলবে না আগামী এক দশকেও। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন ও রাব্বি হাসান জয়। নদীর তলদেশে গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোপথ কর্ণফুলী টানেল বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ সহ নানা সম্ভাবনার গল্পে যা চট্টগ্রামের সাথে যুক্ত করেছে উদীয়মান শিল্পনগরী আনোয়ারাকে। কোরিয়ান ইপিজেড, কর্ণফুলী সার কারখানা আর চীনা শিল্পাঞ্চল সহ অর্থনীতির চাকাকে বেগবান করতে নেওয়া প্রকল্পই এখন গলার কাটা। উদ্বোধনের 3 বছরের মাথায় লোকসান ছাড়িয়েছে 450 কোটি। অভিযোগ আছে দেশের স্বার্থ হাসিল না হলেও রাজনৈতিক আর নিজেদের আর্থিক সাফল্য নিশ্চিত করেছে আওয়ামী সরকার ও আমলারা। আইএমএডির তথ্য বলছে এই প্রকল্পে প্রমাণিত লুটপাটের পরিমাণ 2,500 কোটি টাকা। পাবলিক ইনভেস্টমেন্ট প্রজেক্টে অনেক ক্ষেত্রেই প্রপার রিটার্ন দেখা হয় না, এগুলো রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো করা হয়। প্রকল্পের যে ঋণ সেইটার রিপেমেন্ট তো আরও দূরের কথা, এটার যে মেনটেনেন্স ব্যয় সেইটাই পুরোটা উঠে আসছে না। সেগুলোর চেয়েও বড় বিষয় হলো যে জাতীয় উন্নয়নে কি ভূমিকা রাখছে একটা প্রকল্প, সেটা আগে দেখতে হবে। যে বাংলাদেশে সরকারি প্রকল্পগুলো আসলে সম্ভাব্যতা যাচাই সঠিকভাবে করা হয় না এবং সেগুলোর খরচ বেড়ে যায় এবং সেটা আপনার ফাইন্যান্সিয়ালের ভায়াবল থাকে না, যার কারণেই এই অর্থনৈতিক চাপের একটা বড় ভূমিকা রেখেছে আসলে আমাদের যে ঋণের পরিস্থিতি, আমার যে সরকারি আয় ব্যয়ের যেই পরিস্থিতি, এইটার একটা বড় কারণ কিন্তু এইটা। কাঙ্ক্ষিত শিল্প কারখানা গড়ে না ওঠায় টানেলে বাড়ছে না যান চলাচল। বিশেষজ্ঞদের মতে অবস্থার উন্নতি না হলে আগামী এক দশকেও বের হওয়া যাবে না এই লোকসান থেকে। এজন্য প্রয়োজন দুর্নীতির শাস্তি নিশ্চিতের পাশাপাশি লাভজনক পরিকল্পনা। ইকোনমিক করিডোরের ফিচার্সগুলোকে যদি আনা যায় তাহলে কিন্তু এই কর্ণফুলী টানেলের ওই পাশে যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি এই মুহূর্তে খুব বেশি পরিমাণে নাই, সেটাকে কিন্তু কমপ্লিটলি 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড করা যাবে। কিছু কিছু অংশের ব্যাপারে খুবই প্রশ্নবিদ্ধ অংশ আছে। একটা রিসোর্টের মতন করা হয়েছে ওই পারে, যেটা এই টানেল দিয়ে যারা যাবেন তারা থাকতে পারেন, রেস্ট নিতে পারেন। এইগুলো অপ্রয়োজনীয় অংশ। এটার থেকে আমার মনে হয় যে ওই জায়গাগুলোকে এখন কমার্শিয়ালি ব্যবহারের সুযোগ দিয়ে দেওয়া। এরই মধ্যে টোল কাঠামো পরিবর্তন করে যান চলাচল বাড়ানোর পরিকল্পনার কথা জানায় মন্ত্রণালয়। দৃশ্যমান উন্নয়ন হিসেবে অত্যন্ত আকর্ষণীয় এই কর্ণফুলী টানেল। দীর্ঘমেয়াদে এমন একটি যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনও আছে, কিন্তু মোটা বিনিয়োগে গড়ে তোলা এই প্রকল্পে প্রতি বছর বড় লোকসান গুনতে হচ্ছে সরকারকে। দেশের অর্থনীতির পক্ষে এই ভার বহন করা কঠিন। রাকিব হোসেন, 71, চট্টগ্রাম।